ভাই, আজকেও দেরি করে আপনি অফিসে আসলেন? আপনি জানেন না নতুন ম্যাডাম যে লেট জিনিসটা একদম পছন্দ করে না। দেখবেন যে কিছুক্ষণ পর আপনাকে ডাক দিয়েছে। ভাই কি আর করব, ব্যাচেলার থাকি, সব সময় তো আর তাড়াতাড়ি করে আসতে পারি না। রাস্তায় জ্যাম থাকে। ম্যাডামকে বললে তো ম্যাডাম বোঝে না। ম্যাডামকে কিভাবে বোঝাবো, আপনি একটু আইডিয়া দিতে পারবেন? আইডিয়া দেওয়ার দরকার নেই। ওই তো পিয়ন চলে এসেছে। এখন গিয়ে ম্যাডামের কাছ থেকে বকা শুনে আসেন। দেখেন ম্যাডাম কি বলে। তামিম চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ সে জানে এখন পিয়ন এসে তাকে বলবে ম্যাডামের কেবিনে যাওয়ার জন্য। এইদিকে তামিম একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে ম্যাডামের কেবিনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এমন সময় পিয়ন তামিমের হাতে একটা খাম এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নিন ম্যাডাম, আপনাকে এই লেটারটা দিতে বলেছে। আপনি এই লেটারটা আপনি যান। পিয়নের হাত থেকে তামিম লেটারটা নিয়ে খুলতেই দেখতে পেল রিজাইন লেটার, এবং এই মাসের 10 দিন কাজ করেছে, এই 10 দিনের বেতন দেওয়া আছে এখানে। এটা দেখে তামিম তাড়াতাড়ি করে চলে আসলো তার বসের কেবিনে। দরজার সামনে দাঁড়িয়ে তামিম বলতে লাগলো, ম্যাডাম, ভিতরে প্রবেশ করতে পারি? হ্যাঁ মিস্টার তামিম চৌধুরী, আপনি ভেতরে প্রবেশ করতে পারেন। যা বলার তাড়াতাড়ি বলবেন। আমার আবার অনেক কাজ পড়ে আছে, আপনার সাথে কথা বললে চলবে না। ম্যাডাম, আপনি আমাকে রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছেন কেন? আমি এই অফিস থেকে রিজাইন নিব না। আপনি তো জানেন এমন একটা দূরে থাকি, রাস্তায় জ্যাম থাকে, আমি এত তাড়াতাড়ি আসতে পারি না। রাস্তায় জ্যাম থাকে নাকি বিড়াল বসে থাকে এইসব আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার হচ্ছে প্রত্যেক দিন ঠিক টাইমে অফিসে আসা। যদি এটা করতে পারেন তাহলে অফিসে আসবেন, আর যদি অফিসে না করতে পারেন তাহলে অফিসে আসার দরকার নেই। আপনার মতো স্টাফ হাজার হাজার পড়ে আছে। আমি এই অফিসে জয়েন করেছি আজকে 10 দিন হয়েছে। এই 10 দিনের মধ্যে আপনি পুরো 10 দিন দেরি করে এসেছেন। আমি লেট জিনিসটা একদম পছন্দ করি না। আপনি তো বড় স্যারের চাইতেও বেশি খারাপ। বড় স্যার আমাকে অনেক ভালোবাসে। প্রত্যেক দিন দেরি করে আসলেও আমি আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে দেই। আর আপনি কিনা এইসব করেন স্টাফদের সাথে। হ্যাঁ, আমি এসব করি। এখন আপনি এই অফিস থেকে চলে যান। আপনাকে আর দরকার নেই। লেটার হাতে পেয়েছেন এবং 10 দিনের টাকাও হাতে পেয়েছেন। আশা করি আর এই অফিসের সামনে কখনো আপনাকে দেখব না। আমাকে এই অফিসের সামনে আবার দেখতে পারবেন আপনি। আমি আপনাকে বলে গেলাম, আপনি নিজে গিয়ে আমাকে আমার বাড়ি থেকে নিয়ে আসবেন। এটাই আমার লাস্ট এবং শেষ কথা। আর যদি আপনি নিয়ে না আসেন তাহলে আমি আর কোনো দিন এই অফিসের সামনেও আসবো না। মনে রাখবেন, পরিস্থিতি সবার এক থাকে না। আমাকে এই অফিসে প্রয়োজন, মানে এই অফিসে প্রয়োজন। এই বলে তামিম চলে আসলো বাইরে, একটা রিক্সা নিয়ে চলে আসলো সোজা পার্কে। চুপচাপ বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বস কল দিয়েছে, মানে তাসনিমের আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তাসনিমের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার তামিম? তুমি নাকি অফিস থেকে রিজাইন নিয়েছো? এটা কি একদম সত্যি? স্যার, আমি রিজাইন নেই নাই। আপনার মেয়ে, মানে এখন যে বর্তমানে বস আছে, সেই বস আমাকে রিজাইন লেটার হাতে ধরিয়ে দিয়েছে। আসলে স্যার, আপনি তো জানেন ঢাকা শহরের জ্যাম কতটা বিপজ্জনক। একবার যদি লাগতে পারে তাহলে আর ছোটার নাম নেয় না। প্রত্যেক দিন আমি সকাল 6টার দিকে বের হই, কিন্তু অফিসে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যায়। এখানে আমার কী অপরাধ স্যার? আচ্ছা, আমি তাসনিমকে ফোন দিয়ে বলে দিতেছি তুমি কাল থেকে আবার অফিসে যাওয়া শুরু করবে। তবে এখন থেকে ঠিক টাইমে গেলে তোমার জন্য ভালো হবে। আসলে আমার মেয়েটা বাহির থেকে পড়ালেখা করে এসেছে তো, সে সব সময় টাইম মেনটেন করে চলে। তাই আর কি, একটু দেরি হলে এমন করে। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন। এই বলে তামিম কলটা কেটে দিল। বিছানায় শুয়ে আছে, কিছুই ভালো লাগতেছে না। তার অফিসে থাকলে তো তার কলিগদের সাথে কথাবার্তা বলতে পারতো, কিন্তু এখানে তো আর বলতে পারে না। এসব চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। বিকেলে তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে হোটেল থেকে খাবার খেয়ে বাসায় যাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অফিস থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, হ্যালো তামিম, তুমি এখন একটু অফিসে আসো তো। ম্যাডাম তোমাকে তাড়াতাড়ি আসতে বলেছি। কয়েকজন ক্লায়েন্ট এসে বসে আছে, তোমার অপেক্ষা করতেছে। তুমি আধা ঘন্টার ভিতরে আসতে পারবে? ঠিক আছে স্যার, আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি। আপনারা একটু অপেক্ষা করেন, আর একটু দেরি হলে ম্যাডামকে বললেন রাস্তায় জ্যাম ছিল। ম্যাডাম তো আবার টাইম মেনটেন করে চলে।
এই বলে তামিম কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে তার রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে বের হয়ে পড়ল অফিসে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম লেগে আছে এটা দেখে তামিম রিক্সা থেকে নেমে দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে এইদিকে জ্যাম নেই। তাড়াতাড়ি আরেকটা রিক্সা নিয়ে ওইখান থেকে চলে আসলো অফিসে। দৌড়ে তাসনিমের কেবিনের ভেতরে প্রবেশ করলো। তাসনিম তামিমকে দেখে বলতে লাগলো, মিস্টার তামিম, আপনার কি একটু বুদ্ধিশুদ্ধি বলতে কিছু নেই? আমি আপনার বস। কেবিনের ভেতরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। আপনি জানেন না এই ব্যাপারটা? সরি ম্যাডাম, আমি জানি, তবে আপনি তো একা ছিলেন, তাই আর কি আমি তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে পড়েছি। আর দৌড়ে এসেছি তো, হাঁপাচ্ছিলাম এতক্ষণ। যাই হোক, পাশের কেবিনে দেখেন ক্লায়েন্ট বসে আছে। আর আপনাকে আমি চাকরিটা দিয়েছি আব্বুর কথা শুনে, না হলে কখনোই আপনাকে অফিসে আবার নিতাম না। তামিম আর কিছু না বলে চলে আসলো পাশের কেবিনে। এসে দেখে নুসরাত গ্রুপ অফ কোম্পানির এমডি নুসরাত বসে আছে, সাথে আরও অন্যান্য কোম্পানির এমডিরা বসে আছে। তামিমকে আসতে দেখে নুসরাত দাঁড়িয়ে বলতে লাগলো, কি মিস্টার তামিম চৌধুরী, আপনার নাকি পেটে ব্যথা হয়েছিল, এটার জন্য নাকি আপনি বাসায় চলে গেছেন সকালবেলা? আপনাকে এই কথা কে বলেছে? আমার পেটে ব্যথা হয়েছিল আর আমি বাসায় চলে গিয়েছিলাম। আপনাদের নতুন বস তাসনিম বলেছে। সে যাই হোক, এখন কাজের কথায় আসি। আপনাকে যে প্রজেক্ট দেওয়া হয়েছিল গত মাসের 12 তারিখে, ওই প্রজেক্টের কি খবর? আর ওরা এখন থেকে এই অফিসের যত মাল আছে সব মাল কিনে নেবে। ম্যাডাম, মাল কেনা নেওয়ার ব্যাপারে আপনারা আমার বসের সাথে কথা বলবেন। আমি এই কোম্পানিতে শুধু চাকরি করি। আমার যতটুকু কাজ আমি ততটুকু আপনাদেরকে বলতে পারবো। আপনার প্রজেক্টের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। 1.5 মাসের সময় তো নিয়েছিলাম, 1.5 মাস হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি বাকি কাজ কমপ্লিট করে কবে দিতে পারবেন এটা একটু জানালে খুবই ভালো হতো। আসলে আমার অফিসে এখন পর্যাপ্ত পরিমাণ মাল নেই, তার জন্য আমি আজকে এসেছি। আপনি আনুমানিক বলতে পারবেন কত % কাজ কমপ্লিট হয়েছে? জি, আনুমানিক ধরতে গেলে প্রায় 70 থেকে 80% কাজ কমপ্লিট হয়েছে। আপনি চাইলে 70% কাজের মালগুলো নিতে পারেন, বাকি 30% কাজের মালগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি তো জানেন, বিদেশ থেকে মাল ইম্পোর্ট করে এনে এরপরে আমাদের কাজ করতে হয়। নদী পথে মালগুলো আসে, আস্তে আস্তে প্রায় 20 থেকে 22 দিন সময় লাগে। এমনও সময় আছে 1 মাস সময় লেগে যায়, তাই আর কি এত দেরি হয়। এটার জন্যই তো আপনাদের কোম্পানি এত তাড়াতাড়ি উপরে উঠে গেছে। বিদেশ থেকে মালগুলো নিয়ে এসে এরপরে আপনারা কাজ করেন, তার জন্যই তো আপনাদের কোম্পানি প্রায় 3 বছরের মধ্যে টপ 10-এর মধ্যে ভেতরে চলে এসেছে। যেখানে আমরা গত 9 বছর ধরে কোম্পানি চালাচ্ছি, এখনও 10 নম্বরের ভেতরে আসতে পারিনি, কিন্তু আপনারা 10 নম্বরের ভেতরেই চলে এসেছেন। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আচ্ছা, আপনি বসের সাথে গিয়ে কথা বলেন, আমি ওদের সাথে আরেকটু কথা বলি। মাল কতটুকু নেবেন আপনি বসের সাথে কথা বলে নেন, আমি কিছুক্ষণ পরে আসতেছি। নুসরাত চলে আসলো তাসনিমের কেবিনে। এসে দেখে তাসনিম কার সাথে যেন কথা বলতেছে। নুসরাত চেয়ারে বসে পা দুলাতে লাগলো। প্রায় 3 থেকে 4 মিনিট পর তাসনিমের কথা শেষ হতেই নুসরাত বলতে লাগলো, গত মাসে একটা কাজ দিয়ে গিয়েছিলাম, তামিম বলল প্রায় 70 থেকে 80% কাজ কমপ্লিট হয়েছে। আমি 70% কাজের মালগুলো নিয়ে যেতে চাচ্ছি, কারণ আমার অফিসে এখনই স্টক খালি, তাই আমার মাল জরুরি দরকার, না হলে আমার অফিস বন্ধ হয়ে যাবে। মাল তো আমরা দিতে পারবো, তবে 70% মালের টাকা এখন দিয়ে যেতে হবে। যদি দিয়ে যেতে পারেন তাহলে আমি মাল গাড়িতে উঠিয়ে আপনার কোম্পানিতে পাঠিয়ে দেব। 50% মালের টাকা তো আপনার আব্বুর অ্যাকাউন্টে আমি জমা করে দিয়েছিলাম যখন অর্ডার দিয়েছি, আর এখন আমি 50%-এর সাথে বাকি 20%-এর টাকা দিয়ে যাচ্ছি। আপনি 70% মাল আমার কোম্পানিতে পাঠিয়ে দেবেন রাত 10টার মধ্যে, যাতে আমি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। ঠিক আছে, আপনি 20% মালের টাকা পাঠিয়ে দেন। রাত 10টার মধ্যে আপনার কোম্পানিতে সকল মাল চলে যাবে। নুসরাত 20% মালের টাকা পাঠিয়ে দিয়ে চলে আসলো তার কোম্পানিতে। অন্যদিকে তামিম বাকি ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো তার বসের কেবিনে। এসে দেখে তার বস কার সাথে যেন ফোনে কথা বলতেছে। তামিমকে আসতে দেখে ইশারা দিয়ে বলতে লাগলো বসার জন্য। তামিম বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তাসনিম কলটা কেটে দিয়ে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নুসরাত গ্রুপ অফ কোম্পানি থেকে 70% মালের টাকা দিয়ে গেছে। এই 70% মালগুলো গাড়ি করে দিয়ে আসেন। আপনি তো বসেই আছেন, আপনার তো কোনো কাজ নেই। ম্যাডাম, মালগুলো পৌঁছে দেওয়া এটা আমার কাজ না, মালগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আপনার কাজ। আমি আপনার কোম্পানিতে চাকরি করি বলে এই না
যে আমাকে চাকরের মতো খাটাবেন। আমার যতটুকু কাজ আমি ততটুকু করব, এর বাইরে করতে পারবো না। করতে পারলে এই অফিস থেকে বিদায় নিবেন, এছাড়া আর কি করবেন? বিদায় তো নিয়েছিলাম, কিন্তু আপনার আব্বু আবার আমাকে ফোন দিয়ে অফিসে এনেছে। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলতেছেন তাহলে আমি এই কাজটা করে দেই। কাল থেকে আর আমাকে এই কাজগুলো করতে বলবেন না। এই বলে তামিম ওইখান থেকে উঠে চলে আসলো। গোডাউনে মালগুলো সব গাড়িতে তুলে দিয়ে গেট পাশ গাড়ির ড্রাইভারের কাছে দিয়ে লোকেশন দিয়ে দিল। রাতে তামিম বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে চা খাইতেছে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে তার ছোট বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তামিমের ছোট বোন তানিয়া বলতে লাগলো, ভাইয়া, তুমি যে ঢাকায় গেছো আজকে প্রায় 5 মাস হয়েছে, তুমি এখনো বাড়িতে আসো না কেন? আগে তো প্রত্যেক মাসে আসতে, এখন তুমি প্রত্যেক মাসে আসো না কেন? তোমার কি কাজের চাপ অনেক বেশি নাকি? হ্যাঁ, কয়েক মাস ধরে অফিসের কাজের চাপটা একটু বেশি চলতেছে, তাই আর কি বাড়িতে যেতে পারতেছি না। তবে কয়েকদিন পর মনে হয় কয়েকদিনের ছুটি পাবো, তখন না হয় বাড়িতে যাব। ঠিক আছে, আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আম্মু তোমার জন্য সব সময় চিন্তা করে। তোমাকে তো বলেছিল বিয়েটা করে নেওয়ার জন্য, কিন্তু তুমি তো বিয়ে করলে না। ওইখান থেকে কি খাওয়া দাওয়া করো এটাও জানি না। এটার জন্য আম্মু আরো বেশি চিন্তা করে। আম্মুকে বলে দিস আমার জন্য চিন্তা না করতে। আমি এই তো মাত্র খাওয়া দাওয়া করলাম। আমি প্রত্যেক দিন খাওয়া দাওয়া করি, আমার জন্য চিন্তা করতে হবে না। আর তোর পড়ালেখার কি খবর? ঠিক মতো পড়ালেখা করতেছিস তো? কিছু লাগলে আমাকে ফোন দিয়ে জানাস। এখন আপাতত কিছু লাগবে না, কয়েকদিন পর পরীক্ষা, তখন আর কি টাকা দিতে হবে। আর ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি গ্রামে আসলে এরপরে আমি তোমার সাথে কথাগুলো শেয়ার করব। তুই কাউকে পছন্দ করিস নাকি? হ্যাঁ ভাইয়া, আমি একটা ছেলেকে পছন্দ করি, আর ওই ছেলেটাও আমাকে পছন্দ করে। আমি ওই ছেলেকে বলেছি যে তুমি আসলে তোমার সাথে দেখা করাবো। পরে তুমি যদি বলো ওই ছেলেটা ভালো, তাহলে আমি ওই ছেলেটার সাথে কথা বলবো। আর যদি বলো ওই ছেলেটা ভালো না, তাহলে আমি ওই ছেলেটার সাথে কথা বলবো না। আচ্ছা, তুই ওই ছেলেটার 2-3টা ছবি পাঠিয়ে দিস আমার ফোনে। গ্রামে তো আমার বন্ধু বান্ধব আছে, আমি আমার বন্ধু বান্ধবের কাছে ছবিটা পাঠিয়ে খোঁজ নিব, দেখব না ছেলেটা কেমন। আচ্ছা, কথা বলা শেষ করে আমি তোমার ফোনে পিক পাঠিয়ে রাখতেছি। তুমি তাহলে তোমার বন্ধুদেরকে দিয়ে একটু খোঁজ খবর নিও। তামিম আরও কিছুক্ষণ তানিয়ার সাথে এবং তার আম্মু আব্বুর সাথে কথা বলে ফোনটা কেটে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে এমন সময় অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মেসেজ আসলো। মেসেজগুলো দিয়েছে তাসনিম। তামিম মেসেজগুলো পড়ে তাসনিমকে উত্তর দিতে লাগলো। ম্যাডাম, আপনি যেভাবে বলতেছেন এইভাবে কাজ করলে আপনাদের অফিসের অনেক বড় লস হবে। বিদেশ থেকে মাল ইম্পোর্ট করে এনে আপনারা কাজ করতেছেন, এটার জন্য 2-3 বছরের মধ্যে আপনাদের কোম্পানির টপ 10 নম্বরে চলে এসেছে। এখন যদি আপনারা এই রকম কথাবার্তা বলেন তাহলে দেখবেন যে আপনার কোম্পানি অনেক ডাউন হয়ে যাবে এবং আপনাদের কোম্পানি থেকে মাল নিবে না কেউ। 1 নাম্বার মাল কেনাবেচা করেন বলে আপনাদের কোম্পানির প্রচুর পরিমাণে লাভ হচ্ছে। তামিমের কথা শুনে তাসনিম কোনো উত্তর দিল না। কি উত্তর দিবে বুঝতে পারছে না, আর বুঝবেই বা কিভাবে। তামিম যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা বলেছে। তাসনিম আর কোনো উত্তর না দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে তামিমও কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। সকাল 7:10। তামিম বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অফিসের জন্য রওনা দিয়ে দিল। আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কারণ আজকে রাস্তায় জ্যাম থাকবে না। তামিম আধা ঘন্টার মধ্যে অফিসে পৌঁছে তার কেবিনে বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ পিয়ন এসে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তামিম, তোমাকে ম্যাডাম ডাকতেছে, বলেছে যে এখনই তার কেবিনে যাওয়ার জন্য। তোমার সাথে নাকি ম্যাডামের জরুরি কি কথা আছে, তাড়াতাড়ি যেতে বলেছে। তামিম আর দেরি না করে চলে আসলো তার বসের কেবিনের সামনে। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই তাসনিম বলতে লাগলো, মিস্টার তামিম, আজকে যেভাবে তাড়াতাড়ি এসেছেন, প্রত্যেকদিন যদি এভাবে তাড়াতাড়ি আসতে পারেন তাহলে আপনার চাকরি থাকবে, আর যদি আসতে না পারেন তাহলে আপনার চাকরি থাকবে না। ম্যাডাম, আজকে রাস্তায় জ্যাম ছিল না, তাই আমি তাড়াতাড়ি চলে আসতে পারছি। আর আমি প্রত্যেক দিন আসার চেষ্টা করব। এইভাবে তাড়াতাড়ি রাস্তায় জ্যাম হলে তো আমার কোনো অপরাধ নেই।
গতকালকে তো মাল ডেলিভারি হয়ে গেছে 70%। আজকে কি বাকি 30% কমপ্লিট করে দিতে পারবে নাকি আরও 2-3 দিন সময় লাগবে? জি ম্যাডাম, আমার মনে হয় 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করি বিকাল 4টার মধ্যে বাকি 5% কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি নুসরত গ্রুপ অফ কোম্পানিতে জানিয়ে দিই যাতে তারা 6টার পর মাল এসে নিয়ে যায়। আপনার পাসপোর্ট আছে নাকি? জি ম্যাডাম, আছে স্যার, বানিয়ে দিয়েছে। কেন, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, যেতে হবে চায়না। ওইখানে কয়েকটা কোম্পানির সাথে ভালোভাবে কথা হয়েছে আমরা যদি চায়না থেকে মাল ইম্পোর্ট করে এনে এইখানে ভালোভাবে স্ট্রোক করতে পারি তাহলে আমাদের মালগুলো প্রচুর বিক্রি করা হবে এবং আমাদের লাভের হার অনেক বেড়ে যাবে। জি ম্যাডাম, আপনার কথা বুঝতে পারছি। তবে আপনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? আপনি একা গেলেও তো পারেন। আমাকে নিয়ে যেতে হবে কেন? কারণ তুমি এই অফিসে অনেক দিন ধরে চাকরি করো, এমনকি কয়েকজন বিজনেসম্যানের সাথে তোমার বেশ ভালো মিল আছে। আমি চাই যে তুমি আমার সাথে চায় না ওইখানে গিয়ে নিজে দেখে এরপরে মালগুলো অর্ডার করব। তাহলে আপনি কবে যাচ্ছেন আমাকে জানিয়ে দিয়েন। আর আমার তো টিকিট লাগবে। প্রত্যেকবার তো বস আমার টিকিট কেটে দেয়, কিন্তু এবার আপনি কি আমার টিকিট কেটে দিবেন নাকি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে টিকিট কাটতে হবে? তোমার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। যা টাকা দেওয়ার দরকার সব অফিস থেকে দেওয়া হবে। কালকে আমরা রওনা দিব এবং 4-5 দিন ওইখানে থাকবো। 4-5 দিনের কাপড় নিয়ে নিবে। ঠিক আছে, আমি 4-5 দিনের কাপড় না হয় নিয়ে নিব। আমাকে আজকে বিকালে একটু ছুটি দিতে পারবেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। তেমন ভালো জামা কাপড় নেই। বিকেল 5টার সময় মালপত্র রেডি করে ম্যানেজারকে দেখিয়ে দিয়ে এরপরে চলে যাবে তুমি। আর আসার দরকার হবে না। একেবারে কালকে সকালে এয়ারপোর্টে দেখা করবে আমার সাথে। সকাল 10টার ভেতরে আমরা প্রবেশ করব। 12:45 ফ্লাইট। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে আমি যাই। তামিম ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার কেবিন থেকে উঠে যেই 5% কাজ হয়েছিল ওই কাজটা তাড়াতাড়ি সবাইকে বলল কমপ্লিট করে দেওয়ার জন্য। সবাই বলে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে কাজ। দুপুরের মধ্যে মালগুলো ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে তামিম ছুটি নিয়ে চলে আসলো শপিং মলে। বেশ কয়েকটা শার্ট প্যান্ট কিনে চলে আসলো মেসে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে ফোন দিয়ে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোনটা রেখে যেই নিচে আসতে যাবে এমন সময় আবারও তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তাসনিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তাসনিম বলতে লাগলো, হ্যালো মিস্টার তামিম, আজকে রাত 2টার দিকে ফ্লাইট। আপনি রাত 10টার দিকে আমাদের বাড়ির সামনে থাকবেন। আমি আপনাকে পিক আপ করে নিয়ে যাব আর আমাদের বাড়ির সামনে এসে আপনি আমাকে কল দিবেন। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার বাড়ির সামনে রাত 10টার দিকে থাকবো। তাসনিম আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। এদিকে তামিম তার সকল কিছু রেডি করে রাত হওয়ার অপেক্ষায় রইল। রাত 9:15। তামিম বের হয়ে পড়ল তার বসের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার বসের গাড়িতে। এসে দেখে তার বস তার মেয়ের সাথে বসে আছে। তার বসকে দেখে বলতে লাগলো, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো তামিম? অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে। খাওয়া দাওয়া করেছো নাকি? না করলে চলো, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। স্যার আমি খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি। আপনারা খাওয়া দাওয়া করেন, আমি এখানে আছি। তাসনিম এবং তার আব্বু আম্মু মিলে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তামিমকে নিয়ে চলে আসলো এয়ারপোর্টে। রাত 1:45। দুজনে বসে আছে বিমানের ভেতরে। পাশাপাশি সিটে বসে আছে। প্রায় 10 মিনিট পর বিমান আকাশে উড়াল দিল। এদিকে তাসনিম চুপচাপ বসে আছে, তামিমও চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তাসনিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি কোনো কোম্পানির সাথে ডিল ফাইনাল করেছেন নাকি? আর আপনি কয়টা কোম্পানিতে ঘোরাঘুরি করবেন কেন? আর আপনি কয়টা কোম্পানিতে ঘোরাঘুরি করবেন কোনো সিদ্ধান্ত নিয়েছেন নাকি? এবং আমরা ওইখানে গিয়ে কোথায় থাকব? তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। আমি যেই জায়গায় যাব সেই জায়গায় সকল কিছু ব্যবস্থা করে রেখেছি। তামিম আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর এয়ার ক্লো খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে দুইজন। চায়না যেতে যেতে অনেক সময় লাগবে। তামিম তাসনিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমি তাহলে এখন ঘুমালাম। চোখ দুইটা অনেক জ্বালাপোড়া করতেছে। অনেক দিন পর রাত জাগতেছি তো, আর পরিবেশটাও শান্ত, তাই আর কি ঘুমে ধরতেছে। এই বলে তামিম ঘুমের দেশে পাড়ি জমালো। প্রায় 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর পর তামিম ঘুম থেকে উঠে গেল।
তাসনিমের দিকে তাকিয়ে দেখে তাসনিম ঘুমিয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 6 ঘন্টা হয়ে গেছে বিমানে উঠেছে দুইজন। এদিকে তামিম আর কাউকে বিরক্ত না করে ফোনটা বের করে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর বিমান ল্যান্ড করলো চায়নার এয়ারপোর্টে। তামিম আর তাসনিম দুজনে নেমে একটা গাড়ি করে চলে আসলো হোস্টেলে। এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও যেতে লাগলো তাদের গন্তব্যে। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সেই ফ্যাক্টরিতে। এসে দেখে সবাই কাজে ব্যস্ত। বাংলাদেশের কিছু লোক আছে। তাসনিম অফিসের মালিকের সাথে কথা বলতে লাগলো। চলেন আমরাও শুনে আসি কি কথা বলতেছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে 2 দিন আগে কথা বলেছিলাম আপনাদের অফিস থেকে বাংলাদেশের মাল নিয়ে যাব। আপনিও রাজি হয়েছিলেন। আমরা আজকে এসেছি। আপনাদের অফিসের মালপত্র আমরা সব কিছু দেখলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন কত টাকা করে আপনি বিক্রি করেন এবং কবে কতগুলো মাল আমাদেরকে দিতে পারবেন এটা জানালে খুব ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম। আমার অফিস থেকে মাল নিতে হলে আমাদের পার্টিতে জয়েন করতে হবে। 2 দিন পর আমাদের একটা পার্টি আছে। ওই পার্টিতে জয়েন করলে আমাদের অফিস থেকে একটা গ্রিন কার্ড পাবেন। ওই গ্রিন কার্ড আমাদেরকে দেখালে যে কোনো সময় আপনি যতগুলো মাল নিতে চাইবেন ততগুলো মাল আমরা দিতে পারবো, এবং বাংলাদেশে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেই ব্যবস্থাও আমরা করব। ঠিক আছে স্যার, আমরা রাজি আছি আপনার ওই পার্টিকে জয়েন করার জন্য। এখন তাহলে আমরা আসি, আর কালকে কখন পার্টি হবে আমাদেরকে একটু মেসেজ করে জানিয়ে দিবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি, এবং আরও কয়েকজন বিজনেসম্যানদের সাথে পরিচয় করিয়ে দিলে খুবই ভালো হবে। অবশ্যই পরিচয় করিয়ে দেব, নিশ্চিন্তে থাকেন। কালকে অনেক বিজনেসম্যান আসবে, তাদের সাথে পরিচয় হলে আপনার খুব ভালো হবে এবং আপনার কোম্পানি খুব তাড়াতাড়ি দেশের নাম্বার 1-এ চলে আসবে। আপনি যদি মাল বিক্রি করতে না পারেন আমাদের কাছে মাল বিক্রি করতে পারবেন। আমরা আপনাদের কাছ থেকে দ্বিগুণ টাকায় মাল কিনে নিয়ে যাব। ধন্যবাদ স্যার এতটুকু সাহায্য করার জন্য। আমরা তাহলে এখন গেলাম, আর আমাকে মেসেজ দিয়ে অবশ্যই জানিয়ে দিবেন। এই বলে তাসনিম আর তামিম ওইখান থেকে চলে আসলো তাদের হোস্টেলে। দুইজন আলাদা রুমে গিয়ে শুয়ে পড়ল। কালকে পার্টি আছে। এইদিকে তামিম বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, পার্টিতে শুনেছি অনেক কিছু হয়, কালকে তো আমি পার্টিতে যাব। এখন এই পার্টিতে গিয়ে কি করব বুঝতে পারছি না। কোন জামাটা পরে গেলে আমাকে ভালো লাগবে এটাও বুঝতে পারতেছি না। একটু স্টাইলিশ হয়ে গেলে তো খুবই ভালো হয়। যাই হোক, কালকে দেখি ম্যাডাম কোন ড্রেস পরে, আমিও না হয় সেই রকম ড্রেস পরবো। এই বলে তামিম ঘুমের দেশে পাড়ি জমায়। পরের দিন দুপুর 2টা। খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে আছে দুইজন, আর বিজনেসের ব্যাপারে কথাবার্তা চলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর তাসনিম তাকিয়ে দেখে ফোনটা বাজতেছে। এটা দেখে তাড়াতাড়ি করে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তাইজুল বলতে লাগলো, হ্যালো মিস তাসনিম, সন্ধ্যা 7টার দিকে আপনি পার্টিতে উপস্থিত থাকবেন। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। একটা গাড়ি করে এই লোকেশনে চলে আসবেন। আপনাদের জন্য গ্রিন কার্ড রেডি করা আছে। পার্টিতে কিন্তু সারা রাত থাকতে হবে, আর ক্লান্ত হলে ওইখানে থাকার ব্যবস্থা আছে, ওইখানে থাকতে পারবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম আছে। ধন্যবাদ স্যার, আর আমরা যথাসময়ে উপস্থিত থাকব। এখন তাহলে ফোন রাখলাম। এই বলে তাসনিম কলটা কেটে দিয়ে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার তামিম, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। সন্ধ্যার মধ্যে আমাদেরকে কিন্তু পার্টিতে থাকতে হবে, শুনেছেন তো? আমরা কিন্তু আগে না হয় ওইখানে গিয়ে উপস্থিত থাকব। আমাদেরকে গ্রিন কার্ড পেতেই হবে। জি ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা গ্রিন কার্ড অবশ্যই পাবো। এখন তাহলে আপনি রেডি হয়ে নেন, আমিও রেডি হয়ে আসতেছি। এই বলে তামিম চলে আসলো তার রুমে। কালো শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে গেল তামিম। বেশ কিছুক্ষণ পর তামিম বাহিরে এসে দেখে তাসনিম রেডি হয়ে মাত্র বের হয়েছে। তামিম তাসনিমের সাথে চলে আসলো নিচে। গাড়ি করে সেই লোকেশনে চলে গেল। তামিম আর তাসনিমকে দেখে তাইজুল দুইজনকে ভেতরে নিয়ে বসতে বলল। রাত 11:15। পার্টি শুরু হয়েছে মাত্র, সবাই ড্রিঙ্কস করতেছে। এইদিকে তাইজুল তাসনিমের সামনে এসে তাসনিমের মুখের সামনে ড্রিঙ্কস ধরে বলতে লাগলো, এই নাও, এটা খেয়ে নাও তুমি। আর পার্টিতে এসব খেতে হয়, তোমরা এইভাবে চুপচাপ বসে আসো কেন? সবার সাথে এনজয় করো, গ্রিন কার্ড পেয়ে গেছো তো।
তাসনিম ড্রিঙ্কস করতে চায় নাই, তাইজুল তাসনিমকে জোর করে খাইয়ে দিল। তাসনিম এক এক করে অনেকগুলো বোতল খালি করে ফেললো এক এক খেয়ে। আজকে এই প্রথম খেয়েছে। এদিকে তামিমও খেতে লাগলো। দুজন একসাথে কিছুক্ষণ খাওয়ার পর মাতাল হয়ে গেছে দুইজন। এইদিকে তামিম মাতাল হয়ে তাসনিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম চলেন আপনাকে রুমে দিয়ে আসি, না হলে এখানে সমস্যা হবে। ওদের আপনাকে রুমে দিয়ে আমি অন্য একটা রুমে গিয়ে শুয়ে থাকি। মাতাল অবস্থায় তামিম এসব কথা বলে তাসনিমকে নিয়ে চলে আসলো একটা রুমে। তাসনিমকে বিছানায় শুয়ে দিতেই তাসনিম তামিমকে জড়িয়ে ধরলো। এদিকে তামিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। ড্রিঙ্কস করলেও কিছুটা নিজেকে কন্ট্রোল করতে পারতেছে, কিন্তু তাসনিম তা পারতেছে না। তাসনিম তামিমের শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো, কোথায় যেতেছো তামিম? তোমাকে তো এতদিন আমি খোঁজাখুঁজি করছিলাম। তোমাকে তো আমার এখন প্রয়োজন। তুমি কোথাও যেতে পারবে না। আজকে রাত আমার আর তোমার। ম্যাডাম প্লিজ এমন করবেন না, আমাকে ছাড়েন। আপনি নিজেকে কন্ট্রোল করেন, না হলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। পরে আপনি আবার আমাকে ভুল বুঝবেন। তাসনিম নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না। তামিমের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিয়ে চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ চুমু খাওয়ার পর তামিমও নিজেকে আর আটকাতে পারল না। আস্তে আস্তে করে তারা তাদের নিজেদের মধ্যে হারিয়ে গেল। সকাল হতেই তাসনিম চোখ খুলল। চোখ খুলে দুজনকে এই অবস্থায় দেখে কি করবে বুঝে উঠতে পারতেছে না। তাসনিম ধাক্কা মেরে তামিমকে ফেলে দিল মাটিতে। এদিকে তামিমের ঘুমটা ভেঙে গেল। দুজনের মাথা ব্যথা করতেছে, তার মাথা ঘুরাচ্ছে। তাসনিম তাড়াতাড়ি করে তার ড্রেস পরে তামিমের সামনে এসে তামিমের গালে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো আর বলতে লাগলো, তোর এত বড় সাহস! তুই তোর অফিসের বসের সাথে এরকম করেছিস? ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। এতদিন আব্বু তোর মতো একটা নর পশুকে অফিসে কাজ দিয়েছিল। তুই একটা নর পশু। তোকে এমন কিছু বলবো না এখানে। তোকে এখন কিছু বলবো না। এখানে ঢাকা যাই, এরপরে তোর বিচার করব। এই বলে তাসনিম তাড়াতাড়ি করে ওইখান থেকে বের হয়ে চলে আসলো হোস্টেলে। ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আর কালকে রাতে কি হয়েছে ওইসব চিন্তা করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি আমার দেহটা এইভাবে একটা স্টাফের কাছে দিয়ে দিলাম। আমার ভাবতেই কেমন যেন ঘেন্না লাগতেছে নিজের উপর। তাসনিম এসব কথায় চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ফ্রেশ হয়ে বাইরে এসে ড্রেস চেঞ্জ করে কালকের কথা চিন্তা ভাবনা করতে লাগলো। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর মনে মনে বলতে লাগলো, এটা কোনোভাবেই হতে পারে না। আমি এমনটা করতেই পারি না। ড্রিঙ্কস করেছি তাই বলে কি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো? আর সেও ড্রিঙ্কস করেছে, সে তো একটা ছেলে মানুষ, নিজের কন্ট্রোল হারাবে কি করে? এসব কথা চিন্তা ভাবনা করতেছে তাসনিম। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তাইজুল কল দিয়েছে। তাসনিম নিজেকে স্বাভাবিক করে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তাইজুল বলতে লাগলো, মিস তাসনিম, আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন? কত হাজার মাল লাগবে আপনার বলেন, আর কত দিনের মধ্যে ডেলিভারি লাগবে? আমার 10 দিনের মধ্যে ডেলিভারি লাগবে, আর আমি 40 থেকে 45,000 মাল নিব। আপনি যতটুকু পারেন ততটুকু মাল দিবেন আমাকে। ঠিক আছে, আমাদের শিপ বাংলাদেশে পৌঁছালে আপনাকে ফোন দেওয়া হবে। তখন আপনি টাকা দিয়ে এরপরে আপনার মালগুলো নিয়ে যাবেন, এবং প্রত্যেকটা বস্তায় 50 থেকে 60 কেজির মধ্যে মাল থাকবে। তাসনিম তাইজুলের সাথে এইসব কথাবার্তা বলতেছে। এদিকে তামিম তার রুমের ভেতরে বসে মাথায় হাত বুলাচ্ছে আর মনে মনে বলতেছে, আমি এটা কি করলাম? এখন আমার কি হবে? ম্যাডাম তো আমাকে ভুল বুঝতেছে। ম্যাডাম তো নিজে এরকম করেছে। আমি তো নিজেকে কন্ট্রোল করতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে তো ছাড়ে নাই। এখন তো সব অপরাধ আমার উপরে হবে। তামিম এসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর বাইরে এসে তাসনিমের দরজার সামনে দাঁড়িয়ে যেই কলিং বেল দিতে যাবে, এমন সময় তাসনিম দরজা খুলে বাইরে বের হলো। তামিমকে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, বেশ ভালো করেছেন, এখানে চলে এসেছেন। আমিও আপনার কেবিনে যাচ্ছিলাম। এখন গিয়ে রেডি হয়ে নেন, আমাদের কাজ সম্পন্ন হয়েছে। আর একটা কথা, আমার সাথে যে এরকম একটা ঘটনা ঘটেছে এটা আপনি কাউকে বলবেন না। আগে বাংলাদেশে যাই, এরপরে এটা সমাধান করব। এই বলে তাসনিম আবারও দরজাটা লাগিয়ে ভেতরে বসে রইল। অন্যদিকে তামিম তার রুমে এসে ব্যাগপত্র রেডি করে বসে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। তাসনিম আর তামিম চলে আসলো এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ করে সোজা বিমানে উঠে পড়ল। আজকে তাদের সিট আলাদা আলাদা পড়েছে। তাসনিম ইচ্ছে করে এরকম করেছে। তামিম শুধু চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশে গেলে তখন কি হবে। তাসনিম তাকে কি করবে? তাকে কি পুলিশে ধরিয়ে দিবে নাকি অন্য কিছু করবে?
এসব চিন্তা ভাবনা করতে করতে তামিমের মাথা ব্যথা উঠে গেল। এইদিকে তাকিয়ে কি করবে চিন্তা ভাবনা করতেছে। দেখতে দেখতে 8 ঘন্টা কেটে গেল। বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করতেই দুজন বিমান থেকে নেমে চলে আসলো ভেতরে। চেক আপ করে তাদের লাগেজপত্র নিয়ে চলে আসলো বাইরে। দুজন একসাথে দাঁড়িয়ে আছে এমন সময় তামিম তাসনিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি যা ভাবতেছেন এসব কিছু একদম ভুল। আমি নিজে থেকে করি নাই। আমরা দুইজনই মাতাল ছিলাম। দুজনের মধ্যে কি কি হয়েছে আমি তা নিজেও জানি না। আপনি প্লিজ আমার উপরে রাগ করে থাকবেন না। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করবেন। মাফ? তাও আবার তোকে? কখনোই না। আমি মরে গেলেও তোকে মাফ করব না। তুই আমার সাথে বেইমানি করেছিস, এই বেইমানির ফল তোকে পেতেই হবে। আজকে তুই সকাল সকাল অফিসে যাবি, আমিও সকাল সকাল অফিসে যাব। এরপরে তোর সাথে আমার ডিল ফাইনাল হবে। এই বলে দুইজন আলাদা হয়ে যার যার বাসায় চলে গেল। এদিকে তাসনিম তার বাসায় এসে দরজাটা বন্ধ করে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্না করার পর চোখে মুখে পানি ছিটা দিয়ে নিচে আসতে তাসনিমের আব্বু বলতে লাগলো, কি রে তাসনিম, কি হয়েছে? তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আছিস। ওইখান থেকে মাল দিবে না, নাকি মাল না দিলে না দিবে, আমরা বাংলাদেশ থেকে মাল কিনে চালাবো, আমাদেরও তো কিছুটা লাভ হবে। না আব্বু, কিছুই হয় নাই। আর তুমি দেখো নাই সব সময় তোমার মেয়ে ফার্স্ট হয়ে এসেছে, আজকেও ফার্স্ট হয়েছি। এই দেখো আমাকে গ্রিন কার্ড দেওয়া হয়েছে, এখন আমি সব জায়গায় কাজ করতে পারবো। এবং ওদের সাথে যদি অর্ডার দেই, এই কার্ড দেখালে তারা আমাদের অর্ডার অ্যাকসেপ্ট করবে এবং যতটা পারি অর্ডার করতে পারবো। এখন আমাদের কোম্পানি খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাবে, তুমি শুধু একবার দেখো। তাসনিম এই বলে আবারও চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে সেই মুহূর্তগুলো ভেসে উঠতেছে। ওই দিন রাতে কি হয়েছে তাসনিম কিছুটা আন্দাজ করতে পারতেছে। তাসনিম মনে মনে বলতে লাগলো, যদি এরকম সত্যি ঘটনা ঘটে থাকে তাহলে তো তাকে মাফ করে দিতে হবে। কিন্তু এর জন্য যদি আমার পেটে বেবি চলে আসে তখন আমি কি করব? এই সমাজে তো তখন আমি মুখ দেখাতে পারবো না। পরিবারকে যদি বলি তাহলে পরিবার তো অনেক কথা শোনাবে। তাসনিম এইসব কথা চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। রাতে তাসনিম শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে উর্মি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে উর্মি বলতে লাগলো, কিরে তাসনিম, তোর কি হয়েছে? তুই তো দেখি এখন আর বেশি লাইনে থাকিস না। তোর বয়ফ্রেন্ডের সাথে কথা কিভাবে বলিস? লাইনে থাকি না, এখন কাজের চাপ একটু বেশি। কয়েকদিন আগে চায়না গিয়েছিলাম, ওইখান থেকে নতুন মাল নিয়ে এসেছি। এখন সবাই অর্ডার দিতেছে, তাই আর কি অফিসে একটু সময় দিতেছে বেশি করে। ও আচ্ছা, তো তোর বয়ফ্রেন্ডের কল রিসিভ করিস না কেন? ওইদিকে তোর বয়ফ্রেন্ড আমাকে কল দিয়ে পাগল বানিয়ে ফেলতেছে। আবার গত পরশুদিন দেখলাম তোর বয়ফ্রেন্ড অন্য আরেকটা মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে। মেয়েটার সাথে কি নিয়ে যেন ঝগড়া করছে। আবার কিছুক্ষণ পর তোর বয়ফ্রেন্ড মেয়েটাকে টাকা দিতে মেয়েটা খুশি হয়ে আবারও তার সাথে ঘোরাঘুরি করছে। আচ্ছা একটা কথা শোনো, সে যদি কল দেয় তাহলে বলবি যে আমি আর তার সাথে রিলেশন করতে পারবো না। আমিও তার ব্যাপারে অনেক আগে থেকেই এইসব জানি। তোকে এক সময় সব কিছু খুলে বলবো, এখন কোনো কিছু খুলে বলার মতো সময় নেই আমার। আচ্ছা রাখি রে, এখন কালকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি। এই বলে তাসনিম ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 4টা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে আবারও রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো। অফিসে এসে দেখে তামিম বসে বসে কাজ করতেছে। তামিমকে দেখে তাসনিম রেগে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে পিয়নকে ডাক দিতেই পিয়ন চলে আসলো তাসনিমের রুমে। তাসনিম পিয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি তামিম সাহেবকে গিয়ে বলবেন এখনই আমার কেবিনে আসার জন্য, 1 সেকেন্ডও যাতে দেরি না করে। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। এই বলে পিয়ন ওইখান থেকে চলে আসলো তামিমের কেবিনে। এসে দেখে তামিম কাজ করতেছে। তামিমকে উদ্দেশ্য করে পিয়ন বলতে লাগলো, তামিম, তোমাকে ম্যাডাম ডাকতেছে, বলেছে যে এখনই যাওয়ার জন্য তার কেবিনে। ঠিক আছে চাচা, আপনি যান, আমি এখনই যাইতেছি। তামিম তার কাজ ফেলে রেখে তাড়াতাড়ি করে চলে আসলো তাসনিমের কেবিনের সামনে। অনুমতি নিয়ে ভেতরে ঢুকতেই তাসনিম তামিমের সামনে এসে ঠাস করে তামিমের গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তুই অফিসে এসেছিস কেন? কালকে আমার সর্বনাশ করে আজকে আমার অফিসে এসেছিস তোর এই চেহারা দেখানোর জন্য নাকি? আমাদের এই অফিস থেকে এখনই বের হয়ে যা, তোকে আর আমাদের অফিসে প্রয়োজন নেই। ম্যাডাম, এখানে তো আমার কোনো অপরাধ নেই। আমি যদি অপরাধ করতাম তাহলে না হয় আমাকে অপরাধী বানাতেন।
আমরা দুজনেই নেশাগ্রস্ত ছিলাম, তাই কেউ কাউকে কন্ট্রোল করতে পারি নাই, এর জন্য এমন হয়েছে। আর আপনি কি না আমাকে দোষারোপ করতেছেন? এটা কিন্তু একদম ঠিক করতেছেন না। আমি কি ঠিক করতেছি কি ঠিক করতেছি না এটা তোর জানার দরকার নেই। তোকে যেটা বলেছি তুই সেটা কর। এখন এই মুহূর্তে এই অফিস থেকে চলে যাবি। আর আব্বু যদি কল দেয় তাহলে বলবি তুই নিজের ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছিস। আর যদি বলিস আমি অফিস থেকে বের করে দিয়েছি, তাহলে আবার এই অফিসে তো আসবি, তখন সবার সামনে অপমান করব। তামিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাসনিমের প্রত্যেকটা কথা শুনতেছে। বেশ কিছুক্ষণ তাসনিমের কথাগুলো শোনার পর তামিম মাথা নিচু করে ওই অফিস থেকে বের হয়ে চলে আসলো। তার হোস্টেলে এসে ফ্রেশ হয়ে বসে আছে, বিছানায় কি করবে বুঝে উঠতে পারতেছে না। এখন কি গ্রামে চলে যাবে নাকি অন্য একটা চাকরি খুঁজবে? বসে বসে এই চিন্তাই করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তানিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তানিয়া বলতে লাগলো, ভাইয়া তুমি কি বাড়িতে আসবে না, নাকি আর একবার এসে দেখা করে যাও? আর তোমার জন্য আব্বু আম্মু মেয়ে দেখছে, মেয়েটাকেও দেখে যাও। আচ্ছা, তুই যেহেতু এত করে বলতেছিস যাওয়ার জন্য, তবে আমি যেতে পারি, তবে একটা শর্ত। আমি কোনো মেয়ে দেখতে পারবো না, আর এখন বিয়েও করতে পারবো না। তামিম এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ফোনটা কেটে রেডি হয়ে বাইরে চলে আসলো। একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই তামিম চলে আসলো বাস কাউন্টারে। চট্টগ্রামের একটা টিকিট কেটে দিল তামিম। বাসে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কিরে তামিম, তুই নাকি বাসায় আসতেছিস? তানিয়া বলল। হ্যাঁ আব্বু, আমি বাসায় আসতেছি। বাসে উঠে পড়েছি, যাইতে যাইতে অনেক সময় লাগবে। রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আয়, এদিকে আমি সব কিছু ব্যবস্থা করে রাখি। অনেক দিন পর বাড়িতে আসবি, ভালো মন্দ কিছুটা রান্না করবে। তামিমের আব্বু এই কথা বলেই ফোনটা কেটে দিল। এদিকে তামিম সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাস ছেড়ে দিল তার গন্তব্যে। চোখ দুইটা বন্ধ করতেই ওই পার্টির অবস্থাগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর তামিমের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, হ্যালো মিস্টার তামিম, আপনি কোথায় আছেন? আমরা আপনাদের অফিসে আসছি। নতুন মাল নিয়ে এসেছেন? আমাদের অর্ডার তো লিখতে হবে। আপনার হাতে অর্ডার লিখালে আমরা মালগুলো খুব তাড়াতাড়ি পাবো। সরি মিস নুসরাত, আমি আর ওই অফিসে চাকরি করি না। আমাকে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আর ওই অফিসে চাকরি করব না। আমি এখন গ্রামে যাচ্ছি। 10-15 দিন পর ঢাকায় ফিরবো। ঢাকায় ফিরে এরপরে দেখি কোনো কোম্পানিতে চাকরি হয় কি না। আপনি বাড়ি থেকে ফিরে এসে আমার অফিসে চাইলে জয়েন করতে পারেন। আমার অফিসে আপনাকে ম্যানেজার হিসেবে চাকরি আমি দেব, কারণ আপনার মেধা শক্তি এবং অনেক দিক থেকে আপনি পারফেক্ট আছেন। আপনার মতো একজন পারফেক্ট ম্যান আমার অফিসে যদি চাকরি করে তাহলে তো আমি খুবই গর্ববোধ করব। আচ্ছা, আমি গ্রাম থেকে ফিরে আসি, এরপরে না হয় দেখা যাবে কোন অফিসে চাকরি করি। এখন তাহলে ফোন রাখলাম। আর ম্যাডামকে আমার কথা জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করলে হয়তো ম্যাডাম রেগে যেতে পারে। আপনার কাছে এইটুকু আবেদন করব। ঠিক আছে মিস্টার তামিম, আর এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনি যখনই বিপদে পড়বেন এই নাম্বারে কল দিবেন। আর গ্রাম থেকে এসে আশা করি সর্বপ্রথম আমার সাথেই যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে আমি আমার অফিসে আপনাকে চাকরি দেব। ঠিক আছে মিস নুসরাত, রাখলাম তাহলে এখন। এই বলে তামিম কলটা কেটে দিল। চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে তাসনিম বসে আছে তার কেবিনে। এমন সময় তার কেবিনের ভেতর প্রবেশ করলো নুসরাত। তাসনিম নুসরাতকে দেখে বলতে লাগলো, হ্যালো মিস নুসরাত, আপনি আজকে আমাদের অফিসে এসেছেন, ভালো করেছেন। এখন বলেন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আপনি নাকি চায়না থেকে মাল ইম্পোর্ট করে নিয়ে এসেছেন। আমি ওই মালগুলোর কাপড় নিতে চাই। প্রত্যেক গজ কাপড়ের প্রাইস কত পড়বে বলতে পারেন? আমি যত টাকা করে কিনে নিয়ে এসেছি এবং সবকিছু মিলিয়ে আমি প্রত্যেক গজের কাপড় 775 টাকা করে রাখতে পারবো। এর 1 টাকাও কম রাখতে পারবো না। ঠিক আছে, আমি আপনাকে 775 টাকা করেই দেবো। আপনি যতগুলো মাল বিক্রি করবেন সবগুলো মাল আমার কাছে দেবেন। আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে যাচ্ছি। আর আপনার অফিসে তামিমকে দেখছি না, তিনি কোথায় গেছে? তামিমের কথা শুনে তাসনিমের রাগে মাথা ফেটে যাচ্ছে। কি বলবে বুঝতে পারতেছে না। নিজেকে শান্ত করে তাসনিম মুস্কি হাসি দিয়ে নুসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তিনি এই অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে অন্য অফিসে চাকরি করতে চলে গেছে।
তাই আর কি তাকে দেখতে পাচ্ছেন না। আর আপনি ক্যাশ টাকা ম্যানেজারকে দিয়ে তারপরে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবেন। আমি এখন অন্য একটা অফিসে যাব। এই বলে তাসনিম নুসরাতের সাথে বের হয়ে পড়ল বাইরে। দেখতে দেখতে সারাদিন এইভাবেই চলে গেল। সন্ধ্যা 7টা। তামিম মাত্র বাড়ির ভেতরে প্রবেশ করে ফ্রেশ হয়েছে। এমন সময় তানিয়া এসে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমাকে এরকম লাগতেছে কেন? অফিসে কি কোনো কিছু হয়েছে নাকি? হঠাৎ করে বাড়িতে আসলে এরকম। হঠাৎ করে তো তুমি বাড়িতে আসো না। আর গত কয়েকদিন আগে তো ফোন দিলাম তোমাকে, তুমি তো বললে অফিসে কাজের চাপ অনেক। এখন আবার কি হয়েছে তোমার? আরে কিছু হয় নাই। আর অফিসে আমি যতটুকু কাজ করি ততটুকু কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি। তাই বস অফিস থেকে আমাকে ছুটি দিয়েছে 6 দিন এখানে থেকে, এরপরে চলে যাব। এসব কথাবার্তা বলতেছে তামিম। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলা শেষ করে রাতের খাবার খেয়ে বের হয়ে পড়ল তার বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো তার বন্ধুর বাড়িতে। এসে দেখে খায়রুল বাড়িতে নেই, তাই সোজা চলে আসলো খায়রুলদের দোকানে। এসে দেখে খায়রুল বসে বসে চা বিক্রি করতেছে। তামিমকে দেখে চা বিক্রি করা বাদ দিয়ে দোকান থেকে নেমে তামিমকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শালা সে কবে তুই ঢাকায় গিয়েছিস? প্রায় 6 থেকে 7 মাস হবে। না তো কোনো খোঁজ খবর আছে তোর, না কোনো কিছু খবর রাখিস। খবর রাখবো কি করে বল? অফিসের যে কাজের চাপ, ম্যাডাম তো ছুটি দিতে চাই না। কোনো রকম জোর করে ছুটি নিয়ে এসেছি 6 দিনের। ভালোই করেছিস, 6 দিনের ছুটি নিয়ে এসেছিস। এই 6 দিন আমরা 2 থেকে 3 জন জমিয়ে আড্ডা দিব। অনেক দিন পর তোর সাথে দেখা হয়েছে, আড্ডা না দিলে চলবে নাকি? খায়রুল আর তামিম এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে তামিম আর খায়রুল চলে আসলো নদীর পাড়ে, যেখানে আগে তারা প্রত্যেক দিন এসে বসে বসে আড্ডা দিত। দুজন বসে কথা বলতেছে, এমন সময় পেছন থেকে তামিমকে কে যেন ধাক্কা মারলো। তামিম পেছনে ফিরতেই দেখতে পেল তার আরেক বন্ধু নীরব দাঁড়িয়ে আছে। নীরবকে দেখে তামিম উঠে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ কোলাকুলি করে আবারও 3 জন বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত 1টা বেজে গেল। এইটা দেখে তামিম সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তামিম বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নুসরাত কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নুসরাত বলতে লাগলো, আচ্ছা মিস্টার তামিম, তাসনিম গ্রুপ অফ কোম্পানি থেকে মাল নিয়ে এসেছে। আপনি যদি কাল বা পরশুদিন চলে আসতে পারেন তাহলে আমার জন্য খুবই ভালো হবে। এই মালগুলো আমি বেশ ভালো দামে বিক্রি করতে পারবো, কারণ এই মালগুলো এখনো বাজারে ওঠেনি। আচ্ছা, আমি কালকে থেকে এর পরের দিন চলে আসব। এখন তাহলে ফোন রাখলাম। এই বলে তামিম কলটা কেটে দিয়ে সকালে নাস্তা করে চলে আসলো তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দিতে দিতে কখন যে বিকেল হয়ে গেছে খেয়াল নেই। অনেকদিন পর সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। সময় যে কোনো দিক দিয়ে চলে যায়, এটা তাদের খেয়াল নেই। তামিম তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। বিকেলে খাওয়া দাওয়া করে তামিম তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ঢাকায় চলে যেতে হবে। কালকে অফিস থেকে ফোন দিয়েছিল। মাত্র 2 দিন হয়েছে এখানে এসেছিস, আর তুই না বললি 6 দিনের ছুটি নিয়ে এসেছিস? তাহলে কালকেই চলে যাবি? এটা আবার কেমন কথা? আর 2-3 দিন থাক। আর 2-3 দিন থাকলে চলবে না, আমাকে চলে যেতে হবে। ঢাকা না হলে অফিস সামলাবে কে? আমার কারণেই তো অফিস ভালো হবে চলাচল করে। বস আমার উপরে ভরসা করেই তো সব কিছু চালাচ্ছে। তাহলে আর তোকে কি বলবো, কিছু বলার নেই। তামিম তার আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো বাহিরে। রাত 11টার দিকে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে এক ঘুম দিল। পরের দিন সকাল 9টায় ঘুম থেকে উঠল তামিম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে নিল। সব কিছু রেডি করে বসে আছে তামিম। এমন সময় তার আম্মু এসে তার জন্য কিছু পিঠা বানিয়েছিল। ওই পিঠাগুলো ব্যাগের ভেতর ভরে দিল আর বলতে লাগলো, আর 2-1টা দিন থাকলে তো বাকি সবগুলো কাজ কমপ্লিট করে ফেলতে পারতাম। আমরা তোর জন্য মেয়ে দেখেছিলাম, মেয়ের বাড়ির লোকেরাও এসে তোকে দেখে এরপরে বিয়ে কমপ্লিট করে যাইতো, কিন্তু তুই তো চলে যাচ্ছিস। তোমাদেরকে বলেছিলাম না এখন এসব নিয়ে ঝামেলা করো না, আরও কয়েকদিন যাক, এরপরে বিয়ে করব। আর আজকে ঢাকা যাচ্ছি, কবে ফিরবো তার কোনো ধারণা নেই। তামিম এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। ঢাকার একটা টিকিট কেটে দিল। টিকিট কাটা শেষ করে বাসে উঠে পড়লো। সাথে সাথে বাস ছেড়ে দিল। অন্যদিকে তাসনিম তার রুমের ভেতরে বসে আছে আর মনে মনে বলতেছে, আমার ডেট তো চলে গেছে।
কিন্তু এখনো তো কিছুই হয় নাই, তার মানে কি আমি যে সন্দেহ করেছি তা একদম ঠিক না? না, এটা হতে পারে না। এটা হলে আমি আমার আব্বু আম্মুকে মুখ দেখাবো কি করে? দেখি বান্ধবীর সাথে কথা বলে সে কি বলে। এই বলে তাসনিম ফোন দিল তার বান্ধবীকে। সব কিছু খুলে বলার পর তার বান্ধবী বলতে লাগলো, তুই একটা ফার্মেসি থেকে কিট এনে সকালে পরীক্ষা করে দেখ, যদি হয় তাহলে তুই বুঝতে পারবি, আর যদি না হয় তাহলে এত চিন্তা নেই। আর যদি হয়ে যায় তাহলে কি করতে হবে এটা আমার উপর ছেড়ে দিস। আর যদি তুই চিন্তা ভাবনা করিস রাখার, তাহলে রাখতে পারবি। ঠিক আছে, এখন তাহলে ফোন রাখলাম, পরে তোর সাথে কথা হবে। এই বলে তাসনিম তার ফোনটা কেটে দিয়ে চলে আসলো। নিচে এসে দেখে তার আম্মু বসে আছে। তাসনিম তার আম্মুকে বলে সোজা চলে আসলো অফিসে। সন্ধ্যা অবধি কাজ করে ফার্মেসি থেকে একটা কিট নিয়ে চলে গেল বাসায়। অন্যদিকে তামিম হোস্টেলে ফিরে এসেছে। রাতে নুসরাতের সাথে কথা বলে ফাইনাল করে নিল পরের দিন সকালে সে অফিসে যাবে। নুসরাতদের রাতে খাওয়া দাওয়া শেষ করে তামিম ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে তাসনিম আল্লাহর নাম নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। মাথা ভর্তি টেনশন, সকালবেলা কি উত্তর আসবে এসব নিয়ে। পরের দিন সকালে তাসনিম ঘুম থেকে উঠে টেস্ট করতেই দেখলো পজিটিভ চলে এসেছে। এটা দেখে তাসনিম কান্নায় ভেঙে পড়ল। কি করবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় পাশের রুম থেকে তার আম্মু এসে দেখে তাসনিম কান্না করতেছে। তাসনিমকে কান্না করতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে তাসনিম, কি হয়েছে? তুই এভাবে কান্না করতেছিস কেন? অফিসে কি কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, অফিসে কোনো সমস্যা হয়নি, এমনিতেই কান্না করতেছি। এমনি এমনি তো কেউ কান্না করে না, সত্যি করে বল কি হয়েছে। তুই যদি সত্যি করে না বলিস তাহলে আমরা বুঝবো কি করে তোর কি হয়েছে বা কি সমস্যা হয়েছে। সমস্যাটা খুলে বল, আমরা সমাধান করার চেষ্টা করব। তাসনিম তার আম্মুকে সবকিছু খুলে বলতেই তাসনিমের আম্মু তাসনিমের আব্বুকে ডেকে আনলো। তাসনিমের আব্বু সবকিছু শোনার পর বলতে লাগলো, এখানে তো তামিমের কোনো অপরাধ নেই, তোরা দুইজন নিজেদেরকে কন্ট্রোল করতে পারিস নাই, এটার জন্য এটা হয়েছে। এখন এইসব কিছু একদম কাউকে বলবি না। আমি তামিমের সাথে কথা বলতেছি, অফিসে গিয়ে তুই বাসায় থাক, কথাবার্তা শেষ করে এরপরে তোকে আমি জানাবো সব কিছু। আজকে 3-4 দিন হয়েছে তাকে আমি অফিস থেকে বের করে দিয়েছি। সে হয়তো অন্য অফিসে চাকরি নেওয়ার জন্য গিয়েছে। তুমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো, হয়তো আশেপাশে কোনো কোম্পানিতে চাকরি নিয়েছে। তাকে তো সবাই চেনে, সে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে আশা করি। তাসনিমের আব্বু কল দিল তামিমকে। এদিকে তামিম কল রিসিভ করে নাই। বেশ কয়েকবার কল দিতেই তামিম কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তাসনিমের আব্বু বলতে লাগলো, হ্যালো তামিম, তুমি কোথায় আছো? আমার সাথে তুমি এক্ষুনি দেখা করো। আমি নুসরাত গ্রুপ অফ কোম্পানিতে চাকরি নিয়েছি। আপনাদের অফিসে আর চাকরি করব না। আমি এখন নুসরাত গ্রুপ অফ কোম্পানিতে আছি। তুমি ওই অফিস থেকে এখন সোজা আমাদের বাসায় আসো। আমি আর কোনো কথা শুনতে চাই না, জরুরি কথা আছে তোমার সাথে। এই বলে তাসনিমের আব্বু কলটা কেটে দিল। এদিকে তামিম নুসরাতের কাছে বলে ওইখান থেকে চলে আসলো তাসনিমদের বাসায়। কলিং বেল দিতেই তাসনিমের আব্বু এসে দরজা খুলে দিল। তামিম ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল তাসনিমের আব্বু বসে আছে সোফায়। তামিম তাসনিমের আব্বুর সামনে গিয়ে দাঁড়াতেই তাসনিমের আব্বু বলতে লাগলো, এখানে বসো, তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। এই কথাগুলো তোমার মনোযোগ সহকারে শুনতে হবে। জি স্যার বলেন, আমি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছি। দেখো তামিম, তাসনিম এখন প্রেগন্যান্ট। তাসনিম আমাদেরকে সব কিছু খুলে বলেছে। আশা করি তুমি বুঝতে পারছো কোথা থেকে বা কিভাবে এই ঘটনা ঘটেছে। এখন আমি এত ঝামেলা চাইতেছি না। আমি চাইতেছি যে তোমার সাথে তাসনিমের বিয়ে দেওয়ার জন্য তুমি যদি রাজি থাকো তাহলে বলো, আর যদি রাজি না থাকো তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। স্যার যেহেতু আমি অপরাধ করেছি, এখন তো এই অপরাধের মাসুল গুনতেই হবে। আমাকে আর 1 বা 2 দিন সময় দেন, আমি চিন্তা ভাবনা করে এরপরে আপনাকে জানাচ্ছি কি করব। আচ্ছা, তোমাকে আগামী 2 দিনের সময় দিলাম। আর তোমার ওই অফিসে যাওয়ার দরকার নেই। তুমি আমাদের অফিসে চাকরি করছিলে, এখন থেকে আমাদের অফিসে চাকরি করবে, কোথাও যেতে হবে না। তাসনিম তোমাকে যাই বলুক না কেন, তোমাকে আমাদের অফিসে চাকরি করতে হবে। আর এখন তো অবশ্যই করতে হবে। আশা করি কেন করতে হবে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। জি স্যার, আমি বুঝতে পারছি।
আমাকে আর বোঝাতে হবে না। এখন তাহলে আমি হোস্টেলে যাই, গিয়ে চিন্তা ভাবনা করি কি করা যায়। এই বলে তামিম তাসনিমদের বাড়ি থেকে চলে আসলো হোস্টেলে। জানালার পাশে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, এখন আমি কি করব? যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো আমাকে পেতেই হবে। এখন যদি তাকে আমি বিয়ে না করি তাহলে তো অনেক বড় শাস্তি পাবো আমি। এর চাইতে না হয় তাকে আমি বিয়ে করে ফেলি। বিয়ে তো আমাকে একদিন না একদিন করতেই হবে। তামিম এসব কথাবার্তা বলতেছে নিজের মনে মনে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর তামিম সন্ধ্যায় ফোন দিল তার আব্বুর নাম্বারে। তার আব্বু আম্মুকে সবকিছু খুলে বলার পর তার আব্বু আম্মু বলতে লাগলো, আচ্ছা তুই চিন্তা করিস না, অপরাধ করে ফেলেছিস, অপরাধের সাজা তোকে পেতেই হবে। যেহেতু মেয়ের পরিবার তোকে সরাসরি বলেছে বিয়ে করার জন্য, তাহলে তুই সরাসরি বিয়ে করে ফেল। এখানে আর কোনো ঝামেলা হবে না। আর আমরা তো আছি, যদি মেয়ের পরিবার বলে তাহলে আমরা তার মেয়েকে দেখতে যাব এবং ওই দিনেই বিয়ে ফাইনাল হবে। তামিমের আম্মু তামিমের সাথে এসব কথা বলে কলটা কেটে দিল। কলটা কাটার কিছুক্ষণ পর ফোন দিল নুসরাত তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার তামিম, তুমি তো আর আজকে অফিসে আসলে না? আমাদের অফিসে চাকরি করবে না নাকি? আর তসলিমের আপু কি বলছে যে তুমি আর আমাদের অফিসে আসবে না? ম্যাডাম, ওই অফিসের চাকরি করেছিলাম, এখন ওই অফিস করতে হবে। কারণ হচ্ছে ম্যাডামের সাথে প্রায় সময় আমার ঝগড়া হয়। তাই ম্যাডাম ওই দিনও রাগের মাথায় আমাকে বলেছে যে চলে আসার জন্য, তাই আর কি আমি চলে গিয়েছিলাম। এখানে বস বিষয়টা শোনার পর আমাকে ডেকে নিয়ে গেছে, পরে মাপ চেয়েছে। ম্যাডাম বলেছে যে আর এমন হবে না। ও আচ্ছা, তাহলে আর কি বলবো, তুমি তাহলে ওই অফিসে চাকরি করো। ফোন তাহলে রাখলাম এখন। নুসরাতের কথা শেষ হতেই ফোনটা রেখে দিল। এদিকে তামিম খাবার খাওয়ার জন্য চলে আসলো নিচে। হোটেলে খাওয়া দাওয়া করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তাসনিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওর পাশ থেকে তাসনিম বলতে লাগলো, মিস্টার তামিম, কি চিন্তা ভাবনা করলেন? এখন আমাকে বিয়ে করবেন নাকি জেলে যাবেন, কোনটা? চিন্তা ভাবনা তো করেছি আপনাকে বিয়ে করব। তবে গ্রাম থেকে আমার আব্বু আম্মু এবং বোন আসবে 1 তারিখে। এরপরে সব কিছু ফাইনাল করা হবে। ঠিক আছে, আর আমার পক্ষ থেকে সরি, আমিও তোমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। ভুল আমাদের দুজনেরই ছিল। তুমি আমাকে বোঝানোর চেষ্টা করেছিলে কিন্তু আমি বুঝি নাই। এটার জন্য আমি খুবই দুঃখিত। হয়েছে, আর মাপ চাইতে হবে না। তামিম আর তাসনিম কথা বলতে লাগলো। কথা বলতে বলতে রাত পার করে দিয়েছে। পরের দিন সকালে তামিম আর তাসনিম চলে আসলো অফিসে। তামিম বসে বসে তার কেবিনে কাজ করতেছে। এমন সময় তাসনিম এসে বলতে লাগলো, মিস্টার তামিম, এই ফাইলের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করেন। আবারও অর্ডার দিয়েছে, আর আপনি এই ফাইলের কাজটা সবার সাথে বুঝে নিয়ে এরপরে আমার কেবিনে আসেন, আপনার সাথে আমার কথা আছে। তামিম মাথা নাড়ল। এদিকে তাসনিম চলে গেল তার কেবিনে। এমন সময় তামিমের পাশে কেবিন থেকে রিপন বলতে লাগলো, কি ব্যাপার তামিম ভাই, আজকে ম্যাডাম তো দেখি সরাসরি আপনার কেবিনে এসে ফাইল দিয়ে গেছে, এমনকি আপনার সাথে ভালো ব্যবহারও করেছে। এটার কারণ কি শুনতে পারি? ম্যাডামের সাথে আমার কিছু আছে নাকি? থাকলে শেয়ার করতে পারেন, অন্তত মিষ্টি খেতে পারবো। হ্যাঁ, কিছুদিন পরে আপনারা সবাই মিষ্টি খেতে পারবেন। এই বলে তামিম সবার সাথে কাজটা বুঝে নিয়ে চলে আসলো। তাসনিমের কেবিনের ভেতরে প্রবেশ করতেই তাসনিম তার চেয়ার থেকে উঠে চলে আসলো তামিমের কাছে। তামিমকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছে। এটা দেখে তামিম কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর তাসনিম তামিমকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আপনার আব্বু আম্মুকে বলেন তাড়াতাড়ি আসার জন্য। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না। যত তাড়াতাড়ি আসবে তত আমার জন্য ভালো হবে, কারণ দেরি করে আসলে আমার বেবি হওয়ারও সময় হয়ে আসতেছে, তখন সবাই অন্য কিছু ভাববে। আচ্ছা, আমি কালকে ফোন দিয়ে বলে দিব নে। আর 1 সপ্তাহ পর আসার জন্য, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। আর মালের অর্ডার দিতে হবে, আরও কিছু মাল স্টকে রেখে দিলে আমাদের জন্য ভালো হবে। এখনো পর্যন্ত এই রকম মাল আনতে পারে নাই। আচ্ছা, আমি রাতের বেলা ফোন দিয়ে তাদেরকে জানিয়ে দিব, তারা যাতে আরো কিছু মাল পাঠিয়ে দেয়। তাসনিম তামিমের সাথে আরো কিছুক্ষণ থেকে চলে আসলো বাসায়। অন্যদিকে তামিম সন্ধ্যা অবধি কাজ করে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফোন দিল তার আম্মুর কাছে। সবকিছু বলার পর তামিমের আম্মু বলতে লাগলো, আচ্ছা আমরা তাহলে সামনের সপ্তাহে আসবো, তুই কোনো চিন্তা করিস না। আর বৌমার খেয়াল রাখিস কিন্তু, তুই আবার বেখেয়ালি কারো খবর রাখিস না। তামিমের আম্মু আরো কিছুক্ষণ এসব কথা বলে ফোনটা রেখে দিল। ফোন রাখার সাথে সাথে তাসনিমের ফোন আসলো।
তামিম তাসনিমের সাথে কথা বলতে বলতে রাত 1টা বেজে গেল। তামিম তাসনিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত অনেক হয়েছে, এখন তাহলে ঘুমান। গতকালকে অনেক রাত পর্যন্ত কথা বলেছি, আজকে ঘুমাতে হবে। আজকে না ঘুমালে কালকে অফিসে গিয়ে কাজ করতে পারবো না ভালোভাবে। আচ্ছা ঘুমাও তাহলে। তামিম এসব কথা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তাসনিমের আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, তামিম, গতকালকে তুমি নাকি বলেছো কিছু মাল স্টক করার জন্য। তাসনিম অনেক মাল অর্ডার করে দিয়েছে। এই মালগুলো কেমন চলতেছে আমাকে একটু বলতে পারবে? খুব ভালো চলতেছে, মার্কেটে তো এই মালগুলো এখনো আসে নাই, তাই আর কি এই মালগুলো একটু ভালো চলতেছে। আচ্ছা, যাই করো না কেন সব দিক থেকে খেয়াল রেখে এরপরে কাজগুলো করবে, কারণ এই কাজগুলোতে লাভ না হলে প্রচুর ক্ষতি হয়। তামিম এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথা বলার পর ফোনটা কেটে দিয়ে চলে আসলো অফিসে। আজকে তামিমকে দেরিতে আসতে দেখে রিপন বলতে লাগলো, রিপিট। তামিম ভাই, আজকেও দেরি করে এসেছেন? ম্যাডাম এটার জন্য আপনাকে বকাবকি করে, তারপরও আপনি এই বদ অভ্যাস পাল্টাতে পারলেন না। এই বদভ্যাস আর কোনোদিন পাল্টাবে না, এখন যেভাবে আছি এভাবে চলতে থাকবে। বদভ্যাস কখনো পাল্টায় না, এটা তোমরা খুব ভালো করেই জানো। বদ অভ্যাস খুব খারাপ একটা জিনিস, এটা কখনো কেউ পাল্টাতে পারে না। যেমন আমি রাত 2টার সময় ঘুমালে ভোর 5টার সময় উঠতেই হয়। এখন যত রাতেই ঘুমাই না কেন 5টার সময় ঘুম ভেঙে যাবে, আমার এরপর আর ঘুম হবে না। ও আচ্ছা, এখন তাহলে কাজ করেন, আমি একটু কাজে মনোযোগ দেই, দেরি করে তো এসেছি। তামিম কাজে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ কাজ করার পর চলে আসলো তাসনিমের টেবিলে। এসে দেখে তাসনিম কার সাথে যেন কথা বলতেছে। তামিমকে আসতে দেখে কলটা কেটে দিল আর বলতে লাগলো, অল্প মেশিন দিয়ে চালাতে পারতেছি না, প্রচুর মাল অর্ডার আসতেছে। আমরা কিভাবে কি করব? অন্য একটা ফ্যাক্টরি তৈরি করব নাকি বাড়ায় নিব? এত বেশি খাওয়ার প্রয়োজন নেই, যতটুকু রিজিকে আছে ততটুকু আমরা খাবো। তামিম এসব কথা বলতেছে তাসনিমের সামনে বসে। বেশ কিছুক্ষণ আরও কিছু কথা বলে আবারও কেবিনে এসে কাজ করতে লাগলো। প্রায় 3 ঘন্টা কাজ করার পর দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসলো বাইরে। খাওয়া দাওয়া শেষ করে ভেতরে আসতেই তাসনিম বলতে লাগলো, তোমাকে কতগুলো কল দিয়েছি, একটা কলও রিসিভ করো নাই কেন? দেখতে পাই নাই, তাই আর কি রিসিভ করতে পারি নাই। কিসের জন্য এতগুলো কল দিয়েছেন শুনি? আমি যে খাবার নিয়ে বসে আছি এটা তুমি দেখো নাই? দেখেও কেন তুমি চলে গেছো নিচে খাবার খাওয়ার জন্য? দেখেছি, তবে আমি কি আর জানতাম আজকে আপনি আমার সাথে খাবেন। আচ্ছা চলেন একসাথে খাবার খাবো। এই বলে তামিম আর তাসনিম খাবার খেতে খাওয়া দাওয়া শেষ করে তামিম চলে আসলো বাইরে, আবারও কাজ করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে বসে রইলাম। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 1টি সপ্তাহ। তামিম রাতে বিছানায় শুয়ে আছে এমন সময় তামিমের আম্মু ফোন দিল। তামিম ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তামিমের আম্মু বলতে লাগলো, তামিম, কালকে আমরা আসতেছি। সোজা তোর শ্বশুর বাড়িতে যাব নাকি তোর কাছে আসবো? তোমরা আগে আসো, এরপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। গাড়িতে কখন উঠবে? গাড়িতে তো সকাল 9টায় উঠবো, তোদের ওইখানে যেতে যেতে 11টা-12টা বেজে যাবে। আচ্ছা তোমরা আসো, এরপরে আমি গিয়ে নিয়ে আসবো। পরে কোথায় যেতে হবে ওইটা সিদ্ধান্ত না হয় জানাবো। এই বলে তামিম ফোনটা কেটে দিয়ে ফোন দিল তাসনিমকে। বেশ কিছুক্ষণ পর তাসনিম কলটা রিসিভ করতেই তামিম বলতে লাগলো, তাসনিম আব্বু আম্মু কালকে আসতেছে, আমাদের বিয়েটা সন্ধ্যার দিকে হয়ে যাবে। তুমি তোমার আব্বু আম্মুকে বলে দাও যাতে সব কিছু রেডি করে রাখে। আচ্ছা আমি বলে দিতেছি, সন্ধ্যার মধ্যে সব কিছু রেডি করে রাখবে, তুমি কোনো চিন্তা করো না। আর আব্বু আম্মু আসলে সোজা আমাদের বাসায় নিয়ে আসবে, অন্য কোথাও যাবে না কিন্তু। আচ্ছা সোজা আমাদের বাসায় নিয়ে যাব। এখন তাহলে আমি ঘুমাই, কালকে দেখা হচ্ছে। এই বলে তামিম কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে বসে খাবার খাইতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো, তামিম, আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি, তুই আমাদেরকে এসে নিয়ে যা। ভোরের ট্রেন ধরে আমরা চলে এসেছি। আচ্ছা তোমরা তাহলে দাঁড়াও, আমি আসতেছি। এই বলে তো আমি কলটা কেটে দিয়ে গাড়ি নিয়ে চলে আসলো রেলওয়ে স্টেশনে। আর
আব্বু আম্মুকে নিয়ে সোজা চলে আসলো তাসনিমদের বাসায়। কলিং বেল দিতেই তাসনিম এসে দরজা খুলে দিল। তাসনিম তামিমের আব্বু আম্মুকে দেখে সালাম করে বাড়ির ভেতরে নিয়ে আসলো। সবাই একসাথে বসে নাস্তা করতেছে। এমন সময় তাসনিমের আব্বু বলতে লাগলো, যাক, আপনারা চলে এসেছেন, খুবই ভালো হয়েছে। আমরা প্রচুর টেনশন করছিলাম আপনারা কখন আসবেন এটা নিয়ে। আমি সব কিছু কালকে রাতেই ঠিক করে রেখেছি, বিকালবেলা কাজে এসে তাদের বিয়েটা পড়িয়ে দিয়ে যাবে। বেশ ভালো করেছেন। বিআই সাহেব যেহেতু আমার ছেলে অপরাধ করেছে, আপনি ভালো একটা শাস্তি দিয়েছেন। তবে তাসনিম, তোমরা দুইজন যাই করো না কেন, একে অপরকে ছেড়ে দিও না কখনো। না, এটা কখনো হবে না। আমি কখনোই তামিমকে ছেড়ে দিব না। তাসনিম এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর খাওয়া দাওয়া শেষ করে ফেললো। খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতেছে। আড্ডা দিতে দিতে কখন যে বিকেল হয়ে গেছে খেয়ালই নেই। বিকেলে কাজী সাহেব এসে তাদের দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। দুজন মহা খুশি। রাতে খাওয়া দাওয়া শেষ করে তাসনিম আর তামিম চলে আসলো রুমে। দুজন উঁচু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে বসে আছে খাটের উপরে। এমন সময় তাসনিম বলতে লাগলো, ওই পার্টিতে যেভাবে আমাকে আদর করেছিলে ওইভাবেই এখন আদর করো আমাকে। আমার এখন প্রচুর আদর লাগবে। আদর তো করবই। আমাকে যে অত্যাচার করেছো ওই অত্যাচারের শাস্তি তো এখন দিব তোমাকে। রেডি হও অত্যাচারের শাস্তি পাওয়ার জন্য। আমি রেডি আছি। আপনি চাইলে অত্যাচারের শাস্তি দিতে পারেন এখন। তামিম তার অত্যাচারের শাস্তি দেওয়ার জন্য তাসনিমের ঠোঁটচূড়া কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে কামড়ে দূরে থাকার পর আস্তে আস্তে তাসনিমের শরীরের আদর করতে লাগলো। তারা দুজন আদর করতে থাকুক একে অপরকে। আমরা বিদায় নেই। আমরা আর দেখবো না, এত বেশি দেখা ভালো না। আমরা ভালো মানুষ। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।